আমরা জানি যে আসলে পোকামাকড় বা তেলাপোকা বা আরশোলা মারার ক্ষেত্রে আমরা কীটনাশক ব্যবহার করি। তো এই কীটনাশককে উপলক্ষ করেই হচ্ছে এখানকার মূল ঘটনা বা ক্রিয়াকলাপ, এজন্যই নামকরণ করা হয়েছে কীটনাশকের কীর্তি। এই গল্পটি মূলত দোজখের ওম এই গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে মূলত স্থানসমূহ আমরা দেখি ধলেশ্বরী নদীকে কেন্দ্র করে হচ্ছে এই গল্পটির জীবনযাত্রা বা গল্পটির চরিত্রসমূহগুলো। তো প্রধান চরিত্র আমরা দেখি আসমত আলী। আসমত আলী মূলতই মেরদা বা মৃধা বাড়ির কর্তা। তিনি হচ্ছে জোতদার শ্রেণী বা কালো বাজারি শ্রেণীর একজন ব্যক্তি বা মহাজন শ্রেণীর একজন ব্যক্তি। তো তার একটা ছেলে ছিল ম্যাট্রিক পাস, তার নাম এখানে দেওয়া নেই, নামহীন ছেলে। ম্যাট্রিক পাস হচ্ছে মেরদা বা মৃধা বাড়ির ছেলে। তিনি হচ্ছে অত্যন্ত দুশ্চরিত্র, প্রতারক বা জোতদার শ্রেণীর প্রতীক বা প্রতিনিধি। আসলে তৎকালীন সময়ে জোতদার শ্রেণীর মুনাফাখোর বা দুশ্চরিত্র হয়ে থাকে, তার ছেলেপেলেরাও যে খুব একটা ভালো হবে বিষয়টি এরকম না, তা সেই বিষয়টি এখানে স্পষ্ট করেছে। তো এরা হচ্ছে মূলতই জমিদার বা জোতদার শ্রেণীর প্রতীক। তো এখানে আমরা দেখি রমিজ আলীর বাবা, তিনি হচ্ছে অসহায় দরিদ্র পিতা। রমিজ আলীর যে স্ত্রী ছিল এবং কন্যা ছিল, তারা মূলতই এই স্ত্রী কন্যা এই আসমত আলীর বাড়িতেই কাজকর্ম করে তারা তাদের জীবনযাত্রা নির্বাহ করে থাকে। তো রমিজ আলী ছিল হচ্ছে এই যে রমিজ আলীর বাবা যেহেতু আছে রমিজ আলী, তো রমিজ আলীও মূলত দরিদ্রের প্রতিনিধি, কিন্তু তাকে আমরা প্রতিশোধ পরায়ণ দেখি, প্রতিহিংসা পরায়ণ দেখি, অন্তর্দ্বন্দ্বীও দেখি, অসহায়ত্বের একজন অন্যতম প্রতীক হিসেবে দেখি। এই বাবার ছেলে হচ্ছে রমিজ আলী, এবং এই রমিজ আলী আবার বোন রয়েছে অসীমুন্নেসা, অর্থাৎ বাবার হচ্ছে এক ছেলে এক মেয়ে, এই রমিজ আলী এবং অসীমুন্নেসা। তো অসীমুন্নেসা হচ্ছে জোতদার শ্রেণীর চরম শিকার, রাউমের গুড়া খেয়ে আত্মহত্যা করে, এই কীটনাশক খেয়ে সে হচ্ছে আত্মহত্যা করে। তাদের গল্পটা একটু পড়ি। এই যে বললাম যে স্ত্রী এবং কন্যা আসমত আলী এবং মেট্রিক পাসদের বাসায় তারা হচ্ছে কাজকর্ম করে জীবনযাত্রা পরিচালনা করত। তো এই মেট্রিক পাসের চরম শিকার হয় এই অসীমুন্নেসা। অসীমুন্নেসার দিকে এই মেট্রিক পাস দুশ্চরিত্রের মতো তাকায় এবং তাকে ভোগ করে। এক পর্যায়ে অসীমুন্নেসা যখন অন্তঃসত্ত্বা হয়ে ওঠে, তখন আর মেট্রিক পাস তাকে ঘরে তুলতে চায় না। আসলে এই মেট্রিক পাস বা জোতদার শ্রেণীর কাছে এই অসীমুন্নেসার মানুষগুলো আসলে তারা অবজ্ঞা, অবহেলিত, তারা তাদের ঘরের বউ হওয়ার যোগ্যতা রাখে না, এরকমই হচ্ছে বিষয় এখানে স্পষ্ট করেছে। তো যাই হোক, এই মেট্রিক পাসের বাসায় আরো একজন মানে গৃহচারী ছিল, সে হচ্ছে হাফিজউদ্দিন। হাফিজউদ্দিন হচ্ছে সেই বাসায় কাজ করতো অসীমুন্নেসার স্বামী। তার সঙ্গে যখন সে অন্তঃসত্ত্বা হয়ে ওঠে, তখন হাফিজউদ্দিনকে কিছু টাকা পয়সা, কিছু প্রলোভন দেখিয়ে এই আসমত আলী এবং মেট্রিক পাস অসীমুন্নেসার সাথে বিয়ে দেয়। এই হাফিজউদ্দিন হচ্ছে অসীমুন্নেসার স্বামী, হতদরিদ্র, সন্দেহপ্রবণ। বিয়ে দেওয়ার পরেও এই মেট্রিক পাস অসীমুন্নেসার উপর তার তীক্ষ্ণ দৃষ্টি থাকে এবং তাকে ভোগ করতে চায়। তো অসীমুন্নেসা যখন হাফিজার সাথে বিয়েই হয়ে গিয়েছে, তখন কেন সে মেট্রিক পাসকে ধরা দেবে বা কেন সে মেট্রিক পাসের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে? তখন যখন অসীমুন্নেসা এটাকে অস্বীকৃতি জানায় অবৈধ সম্পর্ক স্থাপন করাতে, তখন এই মেট্রিক পাস হাফিজউদ্দিনকে শহরে পাঠিয়ে দেয় কিছু কাজকর্মের জন্য। পরবর্তীতে মেট্রিক পাস হাফিজউদ্দিনকে চিঠিতে বলে যে তার স্ত্রী হচ্ছে অবৈধ সম্পর্কে আবার লিপ্ত হয়েছে, তার স্ত্রী এটা সেটা বলে হাফিজউদ্দিনকে সে সন্দেহ প্রবণ করে তোলে। তখন হাফিজউদ্দিন তখন অসীমুন্নেসাকে আর গ্রহণ করতে চায় না। তখন কিন্তু অসীমুন্নেসা বাধ্য হয়ে এই কীটনাশক খেয়ে আত্মহত্যা করে। তো এই হচ্ছে মূলত গল্পের কাহিনী। এটা যদিও গল্পের কাহিনী, কিন্তু গল্পের কাহিনীটি শুরু হয়েছিল এই সারোয়ার কবিরের বাসায়। এই যে রমিজ আলী, সে হচ্ছে তার দারিদ্রতা ঘোচাতে সে আসলে শহরে গিয়েছিল। শহরে যাওয়াতে 1-1.5 মাস আসলে তাদের কোনো চিঠি আদান প্রদান হয়নি গ্রামের থেকে। তখন একটি চিঠি আসলো, রমিজ আলীর বাবার চিঠি। সেখানে লেখা অসীমুন্নেসা আত্মহত্যা করেছে কীটনাশকের ঔষধ খেয়ে। সেখানে থানা পুলিশ করতে 247 টাকা খরচ হয়েছে, অর্থাৎ 3 টাকা কম 250 টাকা খরচ হয়েছে। এছাড়াও আসমত আলী নাকি 245 টাকা পাবে। এই টাকার জন্য রমিজ আলীর বাবাকে সে বারবার চাপ ক্রিয়েট করছে যে এই টাকা না দিলে পুলিশ দিয়ে তাকে হেনস্থা করা হবে। তো এই যে অসীমুন্নেসার মৃত্যু, আসমত আলী হেনস্থা করার বিষয় এবং অসীমুন্নেসাকে কেন্দ্র করে পুলিশদের যে 247 টাকা খরচ, এই সকল কিছু অর্থাৎ অর্থনৈতিক চাপ এবং বোনের যে মৃত্যু, এই সকল কিছু কিন্তু এই চিঠির মধ্যে লেখা ছিল। এবং এই চিঠি পড়েছিল হচ্ছে এই যে সারোয়ার কবিরের বাসায় মতিন এবং সোনামিয়া ড্রাইভার ছিল। এই সোনামিয়া সে পড়ছিল, তখন এই রমিজ আলী সেই চিঠিটি শুনছিল। তো রমিজ আলী যেই বাসায় কাজ করতো, সে হচ্ছে সারোয়ার কবিরের বাসায় কাজ করতো। তার একটি মেয়ে ছিল শাম্মী, এবং সারোয়ার কবিরের মেয়ে বিবি ছিল
এই বিবি সাহেব মূলতই নারী অধিকার সচেতনতা প্রসঙ্গে সে কাজ করতো এবং দেশ বিদেশে ঘুরে বেড়াতো। তো এই হচ্ছে গল্প। তো যাই হোক, তার বোনের মৃত্যু শোক এবং সকল অর্থনৈতিক চাপে সে আসলে দিশেহারা হয়ে যায়। কিন্তু সারোয়ার কবিরকে বারবার বলতে গিয়েও আসলে সে নানান প্রতিকূল অবস্থাতে বলতে পারে না। সারোয়ার কবিরদের আসলে জৌলুসময় জীবনযাত্রা। তার মেয়ে স্বামী বারবারই তাকে বাবা বাবা বলে ডাকে। তারপর হচ্ছে কখনো কোকাকোলা খায়, কখনো লিচু খায়, চটকে চটকে খায়। এই লিচু খাওয়ার মধ্যে কিন্তু রমিজ আলী তার বোনের তেঁতুল খাওয়ার চিত্রটি স্পষ্টভাবে দেখতে পারে। সকল কিছু মিলে তাদের কিন্তু একটা জৌলসময় জীবন সে দেখতে পারে। তো জৌলসময় জীবনে আসলে তার এই অর্থনৈতিক কথায় এবং তার বোনের যে মৃত্যু শোক, এটা আসলে বলে ওঠার বা বলার সুযোগটা পর্যন্ত হয়ে ওঠে না তাদের এই জৌলসময় জীবনের জন্য। তারা আসলে তাদের নিজেদেরকে নিয়েই ব্যস্ত। তবুও রমিজ আলী অনেক সময় ভেবেছিল যে বিবি সাহেবকে বললে একটা ফায়দা হতে পারে, বা ম্যাট্রিক পাস বা আসমত আলীর মতো মানুষের শাস্তিও হতে পারে। কেননা বিবি সাহেব তো নারী অধিকার সচেতনতা নিয়েই কাজ করে। সে আসলে বিভিন্ন বস্তিতে যায়, বস্তিতে নারীদের অধিকার সচেতন করে, বা রিক্সাওয়ালাদের সে কঠোর শাস্তি প্রদান করে। তো আসলে বিবি সাহেবকে বললে হয়তো কোনো কাজ হতে পারে, এবং সারোয়ার কবিরকে বললেও কোনো কাজ হতে পারে। এই ভেবে সে আসলে বারবার বলতে যায় কি সারোয়ার কবিরকে টাকার কথায় এবং তার বোনের কথায়, কিন্তু নানান প্রতিকূল অবস্থায় সে বলতে পারে না। বারবার তার মেয়ে স্বামী চলে আসে, অথবা জিপসি চলে আসে। এই সারোয়ার কবিদের বাসায় জিপসি নামে একটা কুকুর ছিল, সেই জিপসি কখনো চলে আসে, মানে নানান প্রসঙ্গ চলে আসে। তখন আর এই রমিজ আলী তার এই সমস্যার কথাটুকু বলতেও পারে না, সে যেতেও পারে না, বা তার সময়ও ঘনিয়ে আসে। তখন রমিজ আলীর মধ্যে একটা প্রতিশোধ পরায়ণ একটা ভাব চলে আসে, যে এই স্বামী মেয়ে বারবার ডিস্টার্ব করছে, তাকে বলতেই দিচ্ছে না। এই স্বামী মেয়েকেই মধ্যে এই রাউমের গুঁড়া খাইয়ে মেরে ফেলবে। তার মধ্যে একটা প্রতিহিংসা তৈরি হলো। এই জন্যই কিন্তু তাকে প্রতিশোধ পরায়ণ বা প্রতিহিংসা পরায়ণ বলা যেতে পারে। যদিও স্বামীর এখানে কোনো দোষ নেই, কিন্তু তারপরও সে আসলে স্বামীর মধ্যে যে এত সুখ, এত জৌলসময় জীবন, এটা দেখে আসলে সে প্রতিহিংসা হয়ে যে তার বোনের জীবনটাও তো এরকম হতে পারতো, বা তার বোনকে সে মিলাতে চায়। যখন সে কোনোভাবে মিলাতে পারে না, তখন স্বামীকে সে এই রাউমের গুঁড়া খাইয়ে মেরে ফেলতে চায়। তো যাই হোক, রাতে সে এই রাউমের গুঁড়া নিয়ে সে স্বামীর রুমে চলে যায়। দেখে স্বামী নেই, তার ঘরটা একেবারে জৌলসপূর্ণ। স্বামী হচ্ছে গোসল করতে গিয়েছে। রমিজ আলী কিন্তু বারবার এই স্বামীকে একটা কুৎসিত ভাষায়, অর্থাৎ মাগি বলে সম্বোধন করেছিল, যে এই মাগিকে যদি 2 ঠোঁটের ফাঁকে এই রাউমের গুঁড়া দিতে পারলে সে মারা যাবে, সেখান দিয়ে হচ্ছে কিছুটা হলেও তার অন্তর জ্বালা কমবে। তো যাই হোক, স্বামীকে সে প্রচেষ্টা চালাচ্ছিল যে সে কোনোভাবে সে স্বামীর মুখের মধ্যে এই রাউমের গুঁড়া দিয়ে দেবে। তো একবার ওয়ার্ড্রোবের এখান থেকে ড্রেসিংয়ে যায়, ড্রেসিং থেকে খাটের এখান থেকে বারান্দায়, এভাবে ছোটাছুটি করতে করতেই স্বামী রুম থেকে বেরিয়ে সে চিৎকার করে তার বাবা মায়ের রুমে চলে যায়। তো আসলে তখন সারোয়ার কবির এই রমিজ আলীকে বেধর পিটানি দিয়ে, এবং বাসার যে আরও চাকর বাকর ছিল সেই কর্মচারী দিয়ে এই রমিজ আলীকে প্রচণ্ড মার মারে এবং মেরে সেই গ্যারেজে বন্দি রাখে। তো গ্যারেজে বন্দি হওয়ার পর তার নানান স্বপ্ন সে আসলে কল্পনা করতে থাকে। তার বোন, তার বাবা মা, তার বোন মাঝে মাঝেই বলতো যে ভাইয়া তুমি আমাকে শ্যাম্পু এনে দিও। হয়তো বা এই ম্যাট্রিক পাশের কাছেই শুনেছিল গুলশানে সিনেমা হল রয়েছে, শাবানা ববিতা রাজ্জাকের সিনেমা দেখা হয়, আমাকে একবার সিনেমা দেখাতে নিয়ে যায়। তো এভাবেই কিন্তু আসলে রমিজ আলী সেই বেধর পিটানি খেয়ে সে এই সবগুলো কল্পনা করছিল। তার ছোট বোনের তেঁতুল খাওয়া, তার ছোট বোনের বিভিন্ন আবদার, সকল কিছু, তার বাবা মা, সকল কিছু সে আসলে কল্পনা করছিল। মতিন এবং সোনা মিয়া যদিও রমিজ আলীকে মানে কোনো কিছু না ভেবেই অনেক পিটানি দিয়েছিল, কিন্তু সোনা মিয়া রমিজ আলীর সেই গ্যারেজে গিয়ে তাকে বলছিল কেন সে এরকম একটা কাজ করতে গিয়েছিল, কেন সে এই নির্বোধের মতো কাজ করেছে। তো যাই হোক, এগুলো বলতে বলতেই আসলে সোনা মিয়াকেও রমিজ আলী থুথু দিয়েছিল। তা আসলে রমিজ আলীর মধ্যে আমরা দেখি যে সে আসলে সে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছিল বা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছিল। সে আসলে দিক বিদিক কোনো কিছু চিন্তা না করেই সে আসলে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে এরকম একটা কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল, যার দরুন কিন্তু সে এরকম কাজ করেছে, যেখানে সারোয়ার কবির বা স্বামীর মতো মানুষের দোষ ছিল না, কিন্তু এখানেও কিন্তু মোটামুটি একটা সমাজ বাস্তবতা তুলে ধরেছে। তো যাই হোক, এভাবে কিন্তু রমিজ আলী এই সারা রাত এগুলো কল্পনা করতে করতেই ভোরের দিকে
রমিজ আলী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এভাবেই কিন্তু রমিজ আলীর যে জীবনযাত্রা এখানে স্পষ্ট করা হয়েছে। এই জন্য কিন্তু আমি মূলভাবে লিখে রেখেছি যে নিম্নবিত্ত ভূমিহীন মানুষের জীবন যন্ত্রণা এখানে স্পষ্ট করেছে, নারী নির্যাতনকে স্পষ্ট করেছে। এই অসীমুন্নসরের মতো মেয়েরা সব জায়গায় হচ্ছে ভোগান্তির শিকার। জোতদার শ্রেণী বা শাসক শোষক শ্রেণীদের চিত্র এখানে স্পষ্ট হয়েছে। এই আসমত আলী বা ম্যাট্রিক পাশের সাহেবদের বিলাসবহুল জীবনযাত্রায় এই সারোয়ার কবিরের যে বিলাসবহুল জীবনযাত্রা তাদেরকে স্পষ্ট করেছে। বিবিদের নারী অধিকার প্রতিরোধের নামে তারা দেশ বিদেশ ঘুরে বেড়ানো। এই যে বিবি সাহেব যদিও নারী অধিকার সচেতনতায় সে কাজ করে বা দেশ বিদেশ ঘুরে বেড়ায়, কিন্তু আসলে তারা এগুলোর নামে আসলে দেশ বিদেশেই বেশি ঘুরে বেড়ায় বা দেশ বিদেশেই তারা বেশি চলাচল করে। তারা তাদের জীবনযাত্রা অনেক জৌলসময় করে তোলে বা বিলাসবহুল করে তোলে। এগুলি হচ্ছে তাদের প্রধান উদ্দেশ্য, কিন্তু তাদের কাজ অনেক কম, কিন্তু তাদের জৌলসময় বা বিলাসবহুল জীবনই তাদের কাছে মুখ্য। তো এরকম নানান সমাজ বাস্তবতার নিরিখেই এই ছোট গল্পটি রয়েছে। আসলে একটিকে কেন্দ্র করে এই ছোট গল্পটি রচিত নয়, এরকম নানান বিষয়কে কেন্দ্র করে এই ছোট গল্পটি রচিত রয়েছে। তো এই একটিমাত্র কীটনাশককে কেন্দ্র করে বা একটিমাত্র মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু আমরা নিম্নবিত্ত ভূমিহীন মানুষের জীবন যন্ত্রণাকে দেখতে পারি, নারী নির্যাতন দেখতে পারি, জোতদার শ্রেণীকে দেখতে পারি, সাহেবদের বিলাসবহুল জীবনযাত্রা দেখতে পারি, বিবিদের যে অধিকার প্রতিরোধের নামে দেশ বিদেশে বিলাসবহুল জীবনযাত্রা এগুলো দেখতে পারি। অর্থাৎ সমাজের নানান প্রসঙ্গ বা সমাজ বাস্তবতা এখানে দেখতে পারি। ওসিমুন্নেসার কীটনাশক খেয়ে আত্মহত্যার মধ্য দিয়ে এই বিষয়গুলোকে স্পষ্ট হয়, এজন্য এটির নামকরণ করা হয়েছে কীটনাশক। তো আমরা এখানে দেখলাম হচ্ছে 4টি ছোট গল্প, অন্য ঘরে অন্য স্বর, দুধে ভাতে উৎপাত, পায়ের নিচে জল, কীটনাশকের কীর্তন। তো আমি দ্বিতীয় পার্টেই সাজেশন বা ছোট প্রশ্ন বড় প্রশ্ন কী ধরনের হয়ে থাকে এই বিষয়গুলো জানিয়ে দেবো। আপনারা অনেকেই রয়েছেন যারা সাজেশন নিয়ে একেবারে চিৎকার চেঁচামেচি করেন। এই যে অন্য ঘরে অন্য স্বর বা দুধে ভাতে উৎপাত, এই যে গল্পগুলো আমি পড়াচ্ছি, এই গল্পগুলোর মধ্যে কিন্তু আমি প্রত্যেকটি অ্যান্সার আমি দিয়ে রেখেছি, বা এখানে প্রধান চরিত্র, মূল ভাব, বা এটা কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু আপনাদের কয়ের যে প্রশ্ন একেবারে সংক্ষিপ্ত বা ব্রিফ যেটাকে বলে, ব্রিফ যে প্রশ্নগুলো সেগুলোও হয়ে যায়। সেই সাথে আপনারা যদি এই মূল ভাব এবং বিশেষ চরিত্রগুলো যদি আপনারা পড়ে যান, আমার মনে হয় না সাজেশনের দরকার রয়েছে, কারণ আপনারা পুরো বিষয়টি তো আপনারা মাথায় নিয়ে রেখেছেন। সেখানে সাজেশন দিয়ে আপনারা কী করবেন? সাজেশন দিয়ে বা শর্ট কিছু দিয়ে আসলে ভালো কিছু করা যায় না। এই জন্য আপনারা এই বিষয়গুলো মাথায় নিয়ে যাবেন, কোনো সাজেশনই দরকার হবে না। এই যে পুরো থিমটা দিয়ে দিলাম, এটাই হচ্ছে সবচেয়ে বড় সাজেশন। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমি পরবর্তী পার্টে কিন্তু এই যে বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব, বড় প্রশ্ন ছোট প্রশ্ন নিয়েও আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।